গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমাদের দেশে খুব জনপ্রিয়। উনি জনপ্রিয় মূলত একটা উপন্যাসের জন্য, আহ, যে শতবর্ষের নিসঙ্গতা, 100 years of solitude। মজার বিষয় হলো কি জানেন, এই উপন্যাসটা বাংলা ভাষায় 1 বছর বা 1.5 বছর আগের কথা বলছি, আমি খোঁজ করে দেখলাম যে 3 জন অনুবাদ করেছেন, একজন পশ্চিমবঙ্গের, 2 জন বাংলাদেশের। তো বাংলাদেশের যে 2 জন অনুবাদ করেছে তারা এই উপন্যাসের দ্বিতীয় বাক্যে অনুবাদে ভুল করেছে। একটা জায়গায় হওয়ার কথা ছিল নদীর পিঠ বা তলদেশ, সেটাকে 2 অনুবাদকই নদীর পাড় হিসাবে অনুবাদ করেছে। তো এটা নিয়ে আমি তখন একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আমার খুব ভালো লেগেছে, একজন অনুবাদক, যিনি অবশ্য স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন, উনি এসে স্বীকার করেছেন যে না, ওই অনুবাদটা ভুল হয়েছে, অর্থাৎ ওই দ্বিতীয় বাক্যটা। কিন্তু আবার মজা লাগলো যে কাকতালীয় ভাবে 2 জনের অনুবাদেই ভুল। তাহলে কে কার থেকে দেখে লিখলো, একটা প্রশ্ন আসে না? যা হোক, একটা উপন্যাসের অনুবাদ যেটা দ্বিতীয় বাক্যতেই অনুবাদকরা ভুল করেছেন অনুবাদ করতে গিয়ে, সেই ধরনের নড়বড়ে অনুবাদ পড়ে যদি একজন ঔপন্যাসিক আম, এত জনপ্রিয় হয়ে যায় বাংলাদেশে, তাহলে এই উপন্যাসটা যদি সঠিকভাবে, মানে সত্যিকারের গভীরতার সাথে অনুবাদ করা যেত, তাহলে উনি আরো কত জনপ্রিয় হতো চিন্তা করেন। এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক হওয়া সত্ত্বেও শেষ জীবনে উনি ঠিক সোশ্যাল মিডিয়া না হোক, এই টেলিভিশন মাধ্যমে কাজ করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ সিনেমা, বিশেষ করে টিভি, টেলিভিশন, কি বলবো, নাটক বা এই জাতীয় কিছু তৈরি করে। অর্থাৎ ওনার আইডিয়াটা ছিল যে একটা উপন্যাস লিখে যত মানুষের কাছে পৌঁছা যায়, অর্থাৎ হরফের অক্ষরে বইয়ের মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছা যায়, এই টেলিভিশন বা এই মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছা যায়। মানুষের কাছে পৌঁছার তাগাদাটা সবসময়, এই তাগিদটা যে কোনো লেখক, কবি, সাহিত্যিক বা যে কোনো সৃষ্টিশীল মানুষের থাকে। আজকে আমি সেই জিনিসটা চিন্তা করছিলাম। মাঝে মাঝে আমি ইউটিউবে কথা বলি, মাঝে 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 দুই একটা ভিডিও করি, কিন্তু নিয়মিত হতে পারি না। তো মার্কেজের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে ইউটিউবে স্থায়ী হব। মার্কেজের বই, যার বই সারা পৃথিবীর মানুষ পড়েছে, তারপরও তার ওই ওই এটা ছিল, অর্থাৎ ওই তিনি যুগটাকে ধরতে পেরেছিলেন যে ইয়েতে থাকতে হবে, মানে এই উনি যেটা চেয়েছিলেন সেটা এখন ইউটিউবই বলা যায় আর কি। অর্থাৎ ইউটিউবে মাধ্যমে যদি মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানো যায়। যদিও আমি ভিডিও করি আসলে শুধুই শেখ হাসিনার জন্য, তার ছেলে সজীব ওয়াজেদ জয় বা তার যারা তাকে নেতৃত্ব দিবেন, তাকে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিবেন, এই মানুষগুলো হলো আমার ভিডিওর প্রধান টার্গেট। অর্থাৎ প্রতিটা ভিডিওতে যদি 100-2-1 মানুষ দেখে, এবং আরেকটা টার্গেট হলো যে যারা ভবিষ্যতে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে নেতৃত্ব দিবে। যেসব তরুণ আজকে 20-25 বছর বয়স, 30 বছর বয়স, তারাও যদি 2000 বা 3000 লোক আমার ভিডিওগুলো দেখে, তাহলে আমি মনে করি যে আমি যা করতে চাই, মাঝে মাঝে আসি, সেটা সার্থক হবে। তবে আমি আহ, এই মুহূর্তে মৌলবাদী, জঙ্গি, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এদের জন্য কথা বলার মতো অবসর আসলে আমার নাই। যা হোক, হ্যাঁ, এই 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 কথা চিন্তা করে ইউটিউবটাকে একটু স্থায়ী করার চেষ্টা করলাম। আসলে ইউটিউবে স্থায়ী হব কি জানেন, আমি তো নিজেকে কথা বলায়, অর্থাৎ কথা বলার যে পারঙ্গমতা দরকার, সেইটা আমার মধ্যে নাই বলে আমার মাঝে মধ্যে এই এই ইয়েটা হয়, যে দ্বিধাটা হয় যে যে মানুষকে বিরক্ত করে কি লাভ। কিন্তু যখন দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য আসলেই কেউ নাই, আছেন ওবায়দুল কাদেরের মতো নেতা, যার কথা শুনলে মানুষ খুবই বিরক্ত হয়, তারপরেও উনি কথা বলেন,
এইসব চিন্তা করে আমি একেবারে আমার সবচেয়ে অযোগ্য যেই জায়গাটা সেইটা মাঝে মধ্যে আমার আমার মধ্যে এক ধরনের ইয়ে হয়, তীব্র আম খুব কি বলবো, তীব্র একটা আ ক্ষোভের থেকে মনে হয় যে নিজেই কথা বলি যতটুকু পারি। অন্তত আমি তো আর অসংবেদনশীল মানুষ না। ওবায়দুল কাদেরের মতো তো কেউ আমার কথা শুনে বিরক্ত হলে সেটা অন্তত আমি বুঝতে পারি, যেটা ওবায়দুল কাদের বা এরকম আর এই জাতীয় লোকগুলা বুঝতে পারে না। সেই সমস্যা আমার নাই। আমার সমস্যা হলো যে তোতলানো, করা, মানে জিনিসটা হলো যে বাক্যগুলা গুছিয়ে আনতে না পারা। যদিও আমার চিন্তার মধ্যে কোনো ত্রুটি আছে সেটা আমি মনে করি না। যা হোক, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ আমাকে ইয়ের একটা ভিডিও পাঠিয়েছেন। উম বাপ ছেলের একটা ভিডিও। রেহমান সোবহান তার ইন্টারভিউ নিচ্ছে, তার ছেলেটার কি নাম? কি একটা সোবহান। তো উনি অবশ্য বলেছেন যে সেখানে রেহমান সোবহান বলল যে ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক হয় নাই। আমি ভিডিওটা দেখি নাই। দেখি নাই কেন জানেন? আমার জীবনে অনেক বই পড়ার সৌভাগ্য হয়েছে। অনেক ধরনের চিন্তা করার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে উম মানুষ আ এ জী জীবন যৌবনের যে বড় অংশটা অনেক ধরনের আনন্দ করে বেড়ায়। আমি সেই সময়টা বইয়ের সাথে কাটিয়েছি। এবং যারা বুনিয়াদি চিন্তা করেছেন, যারা অরিজিনাল অর্থাৎ একেবারে সঠিক চিন্তা করেছেন, যুক্তির চিন্তা করেছেন, যুক্তির ধার ধরেছেন, তাদের সাথে পরিচিত হওয়ার পরে আসলে এই রেহমান সোবহান থেকে তো আসলে আমার কিছু শেখার নাই। বরং রেহমান সোবহানের কথা না শুনে আমি যদি তারেকের কথা শুনি, কিংবা হিরো আলমের কথা শুনি, কিংবা আরেকটু ইন্টেলেকচুয়াল আ আম আরেকটু না, আমি বলব যে যথেষ্ট ইন্টেলেকচুয়াল মুফাজ্জল ইসলামের কথা শুনি, আমি কিন্তু অনেক বেশি শিখতে পারব। আপনারা হয়তো হাসছেন, কিন্তু আসলে আমি আপনাদের এই হাসিটা দূর করার জন্যই চেষ্টা করব আরকি। দেখেন, আপনি হিরো আলমের কথা শুনে দেখেন তো, বা তারেকের, এরা লাল বদর ছিল, ইত্যাদি ছিল, সেই জিনিসগুলো আমরা এখন ভুলে যাই। কিন্তু দেখবেন এই লোকগুলা, এমনকি মুফাজ্জল ইসলাম, আরো অনেক আছে, আরো কত অসংখ্য মানুষ আছে। এরা কিন্তু শেষ পর্যন্ত যুক্তিতে এসে দাঁড়ায়। হুম? হয়তো অযুক্তি দিয়ে, কুযুক্তি দিয়ে শুরু করে, হয়তো আ তা আ এই মানুষগুলা যাদের কথা বললাম, এদের তো বিভিন্ন ধরনের চাহিদা আছে। হিরো আলমের টাকার চাহিদা আছে, তারেকের রাজনীতির চাহিদা আছে বা নেতা হওয়ার চাহিদা আছে। মুফাজ্জল ইসলামের চাহিদা হলো তার কথা মানুষকে শুনাতে হবে। তো এই চাহিদার বশবর্তী হয়ে এরা হয়তো কোনো জায়গায় একটু যুক্তিহীনতা দিয়ে শুরু করেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মানুষগুলো, যারা সমাজে রেহমান সোবহানের মতো এত বড় খাম্বা হয় নাই, কিন্তু এরা কিন্তু যুক্তিতে গিয়ে থামে। আর এই রেহমান সোবহানের মতো লোক, রেহমান সোবহান, তার ভাই ফারুক সোবহান, বা আমাদের ডক্টর কামাল হোসেন, এই দলে যারা আছে, এই লোকগুলা কিন্তু না যুক্তি, কুযুক্তি এগুলার ধার ধারে না। হুম? এদের কাছে হলো যে স্বার্থটা হলো বড় জিনিস। রেহমান সোবহান বঙ্গবন্ধুর সাথে কাজ করেছে। তাকে আমরা বিশাল এক খাম্বা হিসাবে চিনি, ইত্যাদি, ইত্যাদি। এগুলো ঠিক আছে। কিন্তু মোটা দাগে আপনি দেখবেন এই লোকগুলো, বিশেষ করে আমি রেহমান সোবহানকে খুব একটা চিনি না। ফারুক সোবহানকে একটু বেশি চিনি। মানে দূরে, দূরে থেকে। কারণ সে ফারুক সোবহানও পাকিস্তান ফরেন সার্ভিসের বা পাকিস্তান ফারুক সোবহান কি ফরেন সার্ভিসের বা অরিজিনালি সিভিল সার্ভিসে ছিল। বাট ফরেন সার্ভিসে সে পাকিস্তান ফরেন সার্ভিস, পরে বাংলাদেশ ফরেন সার্ভিসে তার জীবন অতিবাহিত করেছে। আমিও সেখানে ২৫ বছর ছিলাম। ভবিষ্যতে আবার যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি ঢোকে, আমিও এই চাকরিটা আরো কিছুদিন করার করার রাখি আরকি, ইচ্ছা রাখি। এই ফারুক সোবহানকে আমি দেখেছি খুব ভাবে। এই লোকগুলা যেটা হয় কি জানেন? এরা কি জঙ্গি? এরা জঙ্গি না। মূল জিনিসটা কি? এদের কোনো ক্যারেক্টারটা নেই। ক্যারেক্টার বলতে কি?
এরা সবকিছুই হলো তার বৈষয়িক লাভের উপর এদের নির্ভর করে। ফারুক সোবহানকে বিএনপি যখন 96 পর্যন্ত সরকার চালায়, তখন শেষ বিএনপির বোধহয় শেষ পররাষ্ট্র সচিব ছিল এই ফারুক সোবহান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সে কন্টিনিউ করে, এবং শেখ হাসিনা এই ফারুক সোবহানকে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পদের জন্য কন্টেস্ট করার জন্য টাকা এবং অর্থ এগুলা দেন। কিন্তু এই লোক আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আবার আওয়ামী লীগের আশেপাশে ঘোরাঘুরি করতো। তারপরে বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির আশেপাশে ঘোরাঘুরি করে। তারপরে আপনার যখন ইউনূসের মতো বদমাশগুলা ক্ষমতা দখল করে, তাদের আশেপাশে ঘোরাঘুরি করে। এই ফারুক সোবহান ও রেহমান সোবহান দুই ভাইও। তো এই দুই ভাইয়ের নামটা নিয়ে আসলে ওদের উপর হয়তো অন্যায় করা হচ্ছে। কারণ হলো যে এই ধরনের অসংখ্য মানুষ বাংলাদেশে আছে। আপাতভাবে আমরা এদেরকে মনে করি অসাম্প্রদায়িক, শিক্ষিত, চেহারা সুরত, এগুলা সবগুলা কিন্তু গ্রিক চেহারার, অর্থাৎ গ্রিস দেশ থেকে আসা এবং অন্যান্য সাদা যে লোকগুলা ভারত এবং পাকিস্তানের একটা নির্দিষ্ট জায়গাগুলোতে এসে দাঁড়িয়েছিল, এদের রক্ত, এদের চেহারা দেখলে এগুলোই বোঝা যায় যে এই লোকগুলা ওই সব দেশ থেকে আসা রক্তের অধিকারী। কিন্তু এদের কাছে না কোনো ধরনের আপনার এই লোকগুলার কোনো ক্যারেক্টার বলতে কিছু নেই। ক্যারেক্টার বলতে কি, এদের টাকা পয়সা এদের অভাব নাই। আপনি যদি ফারুক সোবহান, রেহমান সোবহান, কামাল হোসেন, এদের যে কত বাড়ি ঘর ঢাকা শহরে আছে, বাংলাদেশে আনাচে কানাচে এদের কত জমি আছে আপনি চিন্তা করতে পারবেন না। একজন মানুষের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, ডিগ্রির অভাব নাই, তারপরেও তার কেন চরিত্রটা গড়ে ওঠে না? চরিত্র বলতে আমি বোঝাচ্ছি, সে কেন একটা জায়গায় স্থির থাকতে পারে না। অর্থাৎ সে বিএনপির সময় বিএনপির আশেপাশে ঘোরাফেরা করে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের আশেপাশে ঘোরাফেরা করে, এবং আওয়ামী লীগ এতটাই আমি বলবো ইনোসেন্ট যে আওয়ামী লীগ কিন্তু সবসময় দালাল, এই শ্রেণীর দালালগুলোকে সবচেয়ে বেশি জায়গা দেয়। যে এরা কিন্তু বিএনপি বা অন্য দলে, মূলত এগুলো কিন্তু বিএনপি যেই চরিত্রের লোকগুলো বিএনপি করে, এরা কিন্তু সেই চরিত্রেরই লোক। তারপরেও এরা প্রায় কিন্তু আওয়ামী লীগে খুব ভালো জায়গা পেয়ে যায়। একটা মানুষ যদি তার 30-35 বছর বয়স হয়ে যায়, তাহলে তো সে একটা জায়গায় এসে তার চিন্তা ভাবনা স্থায়ী হবে না? সেই চিন্তাটা এই লোকগুলার স্থায়ী হতে পারলো না। একইভাবে আমরা যদি এই লোকগুলাকে চিন্তা করি, আপনার এইখানে আপনি একেবারে সবাইকে ফেলতে পারেন। আমি কয়েকদিন আগে পাকিস্তানি মন নামে একটা ভিডিও করেছিলাম, ওখানে 3-4 জন মানুষের উদাহরণ টানছিলাম। সেখানে বোধহয় বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, ইউনুস, হুমায়ুন আহমেদ, এইভাবে কয়েকজনের নাম নিয়েছিলাম। আসলে এই এই যেগুলো নাম নিয়েছি, আজকে যাদের নাম নিলাম, এবং মোটা দাগে আরো অসংখ্য মানুষ আছে যাদের বেশিরভাগই এখন বর্তমানে 2024-এ ডাকাততন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর এরা সবাই যথেষ্ট ক্ষমতায়িত হয়েছে, হয় চিন্তার বিকৃতিতে অথবা সরাসরি রাজনৈতিক ক্ষমতা গ্রহণে, কেউ উপদেষ্টা ইত্যাদি হয়ে। এই লোকগুলার একটা কমন বৈশিষ্ট্য কিন্তু আছে। এই কমন বৈশিষ্ট্যটা হলো এইটা, এদেরই গুরু বা এরা যাকে ওস্তাদ হিসাবে মানে, সে আহমদ ছফা একটা বই লিখেছে এই মানুষগুলার মন নিয়ে। সেই বইটার নাম কি দিয়েছে, যে বাঙালি মুসলমানের মন। এই বাঙালি মুসলমানের মন বলতে আহমদ ছফা যাদের বুঝিয়েছে, ঘুরে ফিরে কিন্তু এই লোকগুলাই সবসময় বাংলাদেশের যে কোনো আপনার একটা বিপদের দিনে, দুর্দিনে এবং ঝড়ো আবহাওয়ায় এই লোকগুলা সব সময় রাজনৈতিক ক্ষমতাটা দখল করে বাংলাদেশকে মোটা দাগে আপনার এক সময় কয়েকটা যুগ পিছিয়ে দেয়। বিশেষ করে 24-এ সবচেয়ে বেশি পিছিয়ে দেওয়া হয়েছে ইউনূসের নেতৃত্বে। অর্থাৎ আহমদ ছফা যেগুলোকে বাঙালি মুসলমানের মন বলেছে, এইটা 2024 সালের পর, 2024-এর এই জঙ্গি উত্থান ঘটে যাওয়ার পর আমরা স্পষ্টভাবে দেখলাম যে আসলে বাঙালি মুসলমানের মন বলতে যেটা আহমদ ছফা বুঝিয়েছে, যাদের নিয়ে সে এত কথা লিখেছে, যার অন্তর্গত আমি যেসব মানুষের নাম নিয়েছি এবং যেসব মানুষের নাম এখনো নিতে পারছি না বা নেওয়ার দরকার যদিও, এই লোকগুলো আসলে এটা বাঙালি মুসলমানের মন না, পুরো জিনিসটা হলো ওই পাকিস্তানি মন। অর্থাৎ 1947 সালে যারা হিন্দুদের ঘৃণা করে পাকিস্তানে থাকতে চেয়েছিল,
এই লোকগুলাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে বাংলাদেশের কখনো সমর্থন দিয়েছে, কখনো সমর্থন দেয় নাই। কিন্তু আমরা আজকে যদি পেছন থেকে হিসাব করে দেখি, এই লোকগুলা সবাই পাকিস্তানি মন, অর্থাৎ এরা পাকিস্তানি একটা রাষ্ট্র চেয়েছিল। এবং সে পাকিস্তান রাষ্ট্রটা যে আহ, ঠিক এখন যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান আছে এর মতো হবে, এটাও যে ওদের কল্পনায় ছিল সেটা কিন্তু না। ওদের কল্পনা হয়তো একটু ভালো কিছু থাকতে পারে, একেবারে পুরা জঙ্গি অধ্যুষিত একটা রাষ্ট্র হবে পাকিস্তান। রেহমান সোবহান, ফারুক সোবহান বা এই ইউনুস, এই যে প্রথম আলো, ডেইলি স্টারের মতি মাহফুজ, বদরুদ্দিন উমর, সলিমুল্লাহ খান, এরা আমি মনে করি না যে এরা পাকিস্তান একেবারে পুরোপুরি একটা ধর্মীয় রাষ্ট্র হোক, সেটা তারা চেয়েছে তা না, কিন্তু ওরা পাকিস্তান চেয়েছে। অর্থাৎ পাকিস্তান বলতে ওরা একটা নির্দিষ্ট আইডেন্টিটি চেয়েছে, যেটার সাথে হিন্দুদের সাথে একটা প্রভেদ থাকবে। এই জিনিসটা 2024-এর জঙ্গি উত্থানের পর আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে মনে, যে তাহলে এই পাকিস্তান চাইলেই বা ক্ষতি কি? আমরাই যদি পাকিস্তান থেকে যেতাম বা পাকিস্তান থেকে যেত, যে সেটাই তো ছিল। আজকে তো বোঝাই যায় যে একটা বিশাল ঢেউ আছে বাংলাদেশের, যারা 1970 সালে বঙ্গবন্ধুকে ভোট দেয় নাই, সেই মুসলিম লীগের সমর্থকরা, যারা পরবর্তীতে বিএনপি, জামাত ইত্যাদিতে গিয়ে, আপনার বিশেষ করে বিএনপিতে গিয়ে যারা স্থায়ী হয়েছে, তাদের চাহিদা মোতাবেক পাকিস্তান রাষ্ট্রটা থেকে গেলে কি হতো? এই প্রশ্নটার উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আসলে কিছু হতো না। মুশকিল হলো এই যে পাকিস্তানি মন বা পাকিস্তানি মানসিকতা, এই জিনিসটার মূল সমস্যা হলো কি জানেন? এইখানেও চরিত্রটা গড়ে না ওঠা। অর্থাৎ চরিত্র কখন গড়ে ওঠে জানেন? চরিত্রটা তখন মানুষের গড়ে ওঠে একটা মানুষ যখন যুক্তিটা বুঝতে পারে এবং যুক্তিটা তার মগজের মধ্যে আপনার আহ, গেঁথে নিতে পারে। এই মানুষগুলো, এদের ডক্টরেট আছে, এদের এই আছে সেই আছে, এদের মধ্যে নোবেল লরিয়টও আছে, ইউনুস, কিন্তু যুক্তি কখনো এদের মনের মধ্যে গাঁথে নাই। কেন গাঁথে নাই জানেন? মূল সমস্যাটা তৈরি হয়েছে ঘৃণা দিয়ে। অর্থাৎ ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমল ছাড়াও যে আসলে হিন্দু, দুটা যে কোনো দুইটা ধর্মের মধ্যে তো ঘৃণা থাকেই। হ্যাঁ, দুটা ধর্মের মধ্যে ঘৃণা থাকে। ধর্মগুলো সাধারণত তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে ছোট ছোট অর্জনের জন্য, পরবর্তীতে এগুলোকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়াতে ওই ঘৃণাগুলা রয়ে গেছে। ঘৃণা এমন একটা বৈশিষ্ট্য, ঘৃণা থেকে কোথাও কোনো অগ্রগতি নেই। আপনি যদি কোনো ঘৃণার জালে বন্দী হয়ে যান, তাহলে আপনি একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাবেন। বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করে, তারা কিন্তু একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। যারা মূলত ওয়াজ করে পয়সা রোজগার করে, তারা ওই ঘৃণাটাকে তাদের পুঁজি, তারা ওইটাকে ব্যবসা করে। কিন্তু ব্যাপক হারে মানুষ যারা তাদেরকে অনুসরণ করে, ওরা একই ঘৃণার বৃত্তে বন্দী। এই ঘৃণার বৃত্তে বন্দী মানুষ, অর্থাৎ ধর্মের বিভাজন করা, ধর্মের বিভাজন অনুযায়ী রাষ্ট্র গঠন করা, কিংবা ধর্মের বিভাজন অনুযায়ী চলা, এইটা যে একটা অযুক্তির পথ, এটা যে যুক্তির পথ নয়, এটা ধরতে পারা কিন্তু একটা মানুষের একটা বড় অর্জনের মধ্যে পড়ে। এই অর্জনগুলা, এই রেহমান সোবহান বলেন, ফারুক সোবহান বলেন, ডক্টর কামাল হোসেন বলেন, ডক্টর কামাল হোসেনের নামটা আনতে হয় কিন্তু লুকায়িত থাকে, চলে আসছে কেন জানেন? পরে কে জানি আমাকে ফেসবুকে একজন দিলেন যে এই কামাল হোসেন আর ফারুক সোবহান নাকি, এই রেহমান সোবহান নাকি আমার খালাতো ভাই। খুব মিলে যায় এদের পারিবারিক বিভিন্নভাবে। এই লোকগুলো যারা এই যে যুক্তিগুলাকে তৈরি করতে পারলো না, যে বেসিক যুক্তির ধার ধারতে পারলো না, হ্যাঁ, ধর্মের ঘৃণা, নিজেরা ধার্মিক না হয়ে, ধার্মিক বলতে অর্থাৎ এরা তো সব মুসলমান যাদের কথা বললাম, এদের সাথে ইদানিং কিছু হিন্দুও যুক্ত হয়েছে, পিনাকি, তারপরে আরেক গৌতম দাস, এইভাবে এগুলা জামাতের পয়সা খাওয়া হিন্দু যুক্ত হয়ে একটা জিনিস এরা তৈরি করতে চায় মনে মনে। এদের মধ্যে অনেকগুলো আছে খাঁটি দালাল, শুধু সুবিধার জন্য কথা বলে, যেমন ফারুক সোবহান, রেহমান সোবহান। আবার এর মধ্যে অনেকে আছে যে তারা বুঝতেও পারে না যে তারা আসলে ঘৃণাটাই তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ তারা তাদের মন প্রাণ ঘৃণা চায়, এবং সেই জন্য তারা পাকিস্তান নামে একটা পৃথক রাষ্ট্র চায়। তাহলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, এই মানুষগুলোর
মূল যে বৈশিষ্ট্য হলো এদের জীবনে যুক্তিটা স্থান পায় নাই। যুক্তি স্থান না পাওয়াতে এদের আসলে কোনো আপনার স্থিতিশীলতা নাই। এরা পাকিস্তান চায়। যেহেতু ওরা যুক্তির মাধ্যমে রাষ্ট্রটা চায় নাই, পাকিস্তান রাষ্ট্রটাকে, সেই জিন্না থেকে শুরু করে সবাই এখানে অযুক্তি কাজ করেছে একটা, আরেকটা কাজ করেছে ইসলাম ধর্ম সম্পর্কে। এই যে ব্যাপক লোকগুলোর নাম বললাম, এদের ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ধারণা নাই। ইসলাম ধর্ম সম্পর্কে এরা ধারণা না থাকলেও ইসলাম ধর্ম যে অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস এইটা ওরা বোঝে। অর্থাৎ জঙ্গিবাদী ইসলাম ধর্মটা যে অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস এটা ওরা বোঝে। কিন্তু তবুও এরা এর আশেপাশেই চক্রাকারে ঘুরতে থাকে। কারণ হলো যে এদের ওই মনে যে ঘৃণাটা যেভাবে প্রথিত হয়ে গেছে, যে আপনার শত শত বছর ধরে এই এই দেশে হিন্দুদের মাধ্যমে এই ঘৃণা ছড়ানো খুবই স্বাভাবিক, ছড়িয়েছে সত্যিকার অর্থে। যেমন আপনার মুসলমানরা তো আজকে আমাদের দেশে এসে, আমরা 90% মুসলমানের দেশ, আমাদের এখানে যদি অন্য কেউ এসে একটা ধর্ম তৈরি করে আমাদের কেমন লাগবে? হিন্দুদের ওইখানে মুসলমানরা এসে যখন এই ধর্মটা তৈরি করছে, অনেক হিন্দুকে মুসলমান বানিয়েছে, তাদের সেটা লেগেছে। অর্থাৎ ওইখান থেকে কিন্তু পারস্পরিক ঘৃণাটা শুরু হয়ে গেছে। এই ঘৃণার সমাধান করার জন্য যেই যুক্তি মগজে উৎপাদন করার দরকার ছিল, সেই যুক্তিটা এই যে মানুষগুলার কথা বলছি আজকে, এই মানুষগুলা তৈরি করতে পারে নাই। ফলে এরা পাকিস্তান তৈরি করেছে, পাকিস্তানে থাকতে চেয়েছে, আজও তারা পাকিস্তানের স্বপ্ন দেখে। এবং পাকিস্তান স্বপ্ন দেখার ফলে কি হয়েছে দেখেন, আজকে বিশেষ করে 24 জঙ্গি উত্থানের পর পাকিস্তানের বাংলাদেশের সাথে মানে কি ধরনের আপনার ঘনিষ্ঠতা হয়েছে আমরা সেটা দেখেছি। অর্থাৎ এই লোকগুলা পারছে না শুধু আবার দুইটা দেশকে একীভূত করে পাকিস্তান হিসাবে নাম দিতে। এখন আপনি বলবেন যে অসুবিধাটা কি, সমস্যাটা কি? কি সমস্যা যদি ভালো থাকা যায়? কিন্তু না, ভালো থাকা যায় না। আপনারা পাকিস্তানকে দেখেন না? পাকিস্তান সর্বৈবভাবে একটা ব্যর্থ রাষ্ট্র, যেখানে কোনো কিছুর আপনার কোনো যে যে সবকিছু আপনি ভুলে যান না। এই পাকিস্তান রাষ্ট্র তো ভিখারির রাষ্ট্র, তাই না? এদের লোকগুলা মধ্যপ্রাচ্যে গিয়ে ভিক্ষা করে বলে আজকে তাদের ভিসা দেয় না। সেখানে 10-15% জমিদার, উঁচু শ্রেণী, আমলা কামলা এই ধরনের একটা শ্রেণী আছে, ওরা রাষ্ট্রটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু 80% মানুষ এই এই মূল এই জমিদারদের পদার্থ মানে পায়ের নিচে থাকে। হুম। সেই পাকিস্তান রাষ্ট্র কিন্তু আবার দুঃখের বিষয় হলো যে কিন্তু জঙ্গিবাদটাকে তারা ব্যবহার করে, অর্থাৎ হাতের মুঠোয় রাখতে পেরেছে। আমাদের দুর্ভাগ্য কি জানেন? পাকিস্তানের মতো একটা রাষ্ট্র যে জঙ্গিবাদকে ব্যবহার করে, যে জঙ্গি উৎপাদন করে, সে জঙ্গিকে কিন্তু একেবারে বোতলবন্দি দৈত্যের মতো বোতলের মধ্যে রাখতে পেরেছে। আমরা কিন্তু সেটা পারিনি। আমাদের দৈত্যগুলা বাইর হয়ে গেছে। বাইর হয়ে গিয়ে পাকিস্তান মানে বাংলাদেশ রাষ্ট্রটাকে 2024-এ তারা গিলে ফেলেছে। কিন্তু সুযোগটা করে দিয়েছে ওই পাকিস্তানি মানুষগুলো, সেই রেহমান সোবহানরা ইত্যাদি। কারণ এই লোকগুলা ব্যাপক হারে রাস্তায় তো নেমে এসেছিল, তাই না? রেহমান সোবহান তো এখন পুরোপুরি একজন লাল বদর। এদের মধ্যে দেখেন বাংলাদেশে সেই ফারুকি আছে, নাটকের লোক আছে, ওই যে বিশাল দাড়িওয়ালা মালেক আফসারি আছে, সে সিনেমা বানায়। অর্থাৎ আগে যে একটা চিন্তা ছিল যে আস্তিক নাস্তিক বা মননশীল মৌলবাদ, এই এই ভাগে আসলে আর ভাগ করা যাচ্ছে না। এই ঘৃণাটা অনেক বেশি পুরনো। এই পাকিস্তানি মন বা পাকিস্তানি মুসলমান, যার জন্য আহমদ ছফা না বুঝেই একটা বই লিখে ফেলছে মূলত এই নির্দিষ্ট গোষ্ঠীটার জন্য। এই নির্দিষ্ট গোষ্ঠীটাকে সে ভালো করে সেখানে ডিফাইন করেছে। এই লোকগুলা আপনার এই 2024-এর এই জঙ্গিদের উত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে। এখন তারা বাংলাদেশ থেকে যত ধরনের সুযোগ সুবিধা নেওয়ার নিচ্ছে, কেউ সুনাম নিচ্ছে, কেউ তত্ত্ব দিচ্ছে, কেউ কেউ রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে, কিন্তু বাংলাদেশ পেছনে যেতে যেতে চাচ্ছে। এই লোকগুলা জীবনে কখনো যুক্তি আপনার ধারণ করতে পারলো না। যুক্তিটা তাদের মধ্যে নাই। কিন্তু এদের মধ্যে যে যুক্তি নেই, এটা বুঝাইতে হলে আমাদেরকে আপনার 2-4-10 ঘন্টা কথা বলে বুঝাতে হবে। কারণ আপাত দৃষ্টিতে আপনি যদি রেহমান সোবহানকে দেখেন, রেহমান সোবহানের কথা শুনেন, আপনি মাহফুজা নামের কথা শুনেন, আপনি মতিউর রহমান যে ওই যে প্রথম আলোর সম্পাদক, এদের কথা শুনেন, আপনার তো মনে হওয়ার কোনো কারণ নাই যে এই লোকগুলোর মধ্যে যুক্তি নাই, তাই না? আসলে তো যুক্তি নাই। কিন্তু এই যে যুক্তিটা নাই, এদের মধ্যে যে যুক্তিহীনতা,
এইটা অবলোকন করার শক্তি অর্জন করাটা কিন্তু আজকে আমাদের তরুণ সমাজের খুবই গুরুত্বপূর্ণ, তরুণ সমাজের জন্য। তরুণ সমাজকে কিন্তু সলিমুল্লাহ খান ধ্বংস করে দিছে। একদিক থেকে তো জঙ্গিরা ধ্বংস করে দিছে, জামাতে ইসলাম বা এই যে ওয়াজকারী মৌলবীরা লক্ষ কোটি আপনার মাদ্রাসার তরুণ সৃষ্টি করেছে, পুরোপুরি আপনার একেবারে সম্পূর্ণ বদ্ধ মানসিকতার। বাকিগুলোকে ধ্বংস করে দিয়েছে এই এই সলিমুল্লাহ খান, আহমদ ছফা এরা মিলে। তাহলে আমাদের জন্য থাকলো কারা? আমাদের যারা মোটামুটি আইকন ছিল, আমাদের সেই আইকনগুলো তো অত বেশি মানে তাদেরকে তো অত ভালোভাবে দেখা হয় না, কিন্তু ওই নামগুলো আমাদের নিতে হবে যতই ক্ষীণকণ্ঠ হোক। সেই নাম ছিল কার? আমাদের ছিল আব্দুল গাফফার চৌধুরী, ছিল আমাদের অধ্যাপক জাফর ইকবাল ছিল। এইভাবে খুব বেশি মানুষ তো ছিল না। ওই পক্ষে দেখেন কত স্টার জল করছে, সবগুলা কিন্তু আসলে পাকিস্তানি মন এবং যুক্তিহীন মানুষ, জীবনের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে অত্যন্ত আপনার সুপ্রতিষ্ঠিত। আর আমি যে দুইজনের নাম বলে আর বলতেও পারছি না, আরো যারা আছে তাদের নাম এতই ক্ষীণ যে এদের সামনে সাথে বললে হয়তো জিনিসটা আসলে তুলনাটাকে হাস্যকর মনে হবে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ যদি আরেকটু চিন্তা চেতনা বাড়াতে পারতো, আমাদের কিন্তু এই লোকগুলোকে আমরা আরো হয়তো ভালো ভূমিকায় দেখতাম। যেমন আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে শুনতাম যে উনি টাকা পয়সা নিতেন বিভিন্ন জন থেকে লিড। ঠিক আছে, যে কোনো আব্দুল গাফফার চৌধুরীর মতো চিন্তা করতে শিখবে একটা লোক, তার জীবনে অর্থনৈতিক দুর্দশা থাকবে, তার টাকা লাগবে না, তা আমরা তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করি না কেন? ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এগুলা চিন্তা করতে হবে এবং আমাদের মধ্যে যথেষ্ট চিন্তাশীল মানুষ তৈরি করতে হবে, যারা এই যে একটা জগদ্দল পাথর এই আমাদের বাংলাদেশ সমাজে দাঁড়িয়ে গেছে, ইউনুস থেকে শুরু করে রেহমান সুবান থেকে শুরু করে মতি মাহফুজ, হ্যাঁ, কত ধরনের লোক আছে। এই যে পাকিস্তানি মন এক একটা জগদ্দল পাথর বাংলাদেশকে প্রভাবিত করছে, এই প্রভাব থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হবে, আমাদেরকে চিন্তাশীল মানুষ উৎপাদন করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। সেই দিকটা আমাদেরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব না দিলে আমরা এদেরকে পরাজিত করতে পারবো না। কিন্তু তারপরও আমাদের বিজয়টা অবশ্যম্ভাবী কেন জানেন? এই যে পাকিস্তানি মনের মানুষগুলা, এই পাকিস্তানি মুসলমানগুলা, যত নাম বললাম, বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, ওরা একটা ভুল রাস্তায় আছে। আমরা এত দুর্বল হওয়া সত্ত্বেও আমি দুইটার বেশি নাম নিতেও পারলাম না লজ্জায়, সে আব্দুল গাফফার চৌধুরী আর জাফর ইকবাল সাহেবের নাম নিয়ে থেমে গেলাম। আমরা এই ক্ষুদ্র অংশটা কিন্তু আমরা সঠিক রাস্তায় আছি। পৃথিবীর যে স্রোত, সেই স্রোতের অনুকূলে কিন্তু আমরা আছি। এই যে বিশাল এক আপনার বড় বড় দামরা শ্রেণীর পাকিস্তানি মন বললাম, এরা একটা ভুল রাস্তায় আছে। এরা যে ভুল রাস্তা আছে এটা যুক্তি দিয়েও তো প্রমাণ করার দরকার নেই। পাকিস্তানের দুরবস্থা দেখে এটা 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 প্রমাণ হয়ে যায় না? যেই পাকিস্তানের এত দুর্দশা, যেই রাষ্ট্র টিকবে না, যে রাষ্ট্র টিকলেও ভিক্ষা করে চলবে, সেই রাষ্ট্রটা ওদের কাছে এখনো মনে হয় মধুকুঞ্জ। সেখানে ওরা সব মধু খুঁজে পায়, সেখানে যায়, তাদের জমিদারগুলাকে এই দেশে ডেকে আনে। হ্যাঁ, চিন্তার অগভীরতা, যুক্তিহীনতা ইত্যাদি থাকার ফলে এই মানুষগুলা ওই জিনিসটা ধরতে পারলো না। এরা কেউ কেউ ধরতে পারলেও বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে এরা প্রভাবিত করে তারা সেটা ধরতে পারে না। এদেরকে ধরতে পারানো, এদেরকে শিক্ষিত করা কাজটা কঠিন, কঠিন হলেও করতে হবে। এবং আমাদেরকে যে আমাদের যে সেকুলার যে একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে, যেটা ক্ষুদ্র, যেটার বিকাশ খুবই সামান্য, সেটাকে বিকশিত করা এবং সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা, সেখানে দরকার হলে টাকা পয়সা বিনিয়োগ করা, এইটা হবে ভবিষ্যৎ আওয়ামী লীগের একটা বড় ধরনের কাজ।